আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। সপ্তম অধ্যায় অসীম ধারা, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করেছি এবং সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 9 অর্থাৎ টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত যতগুলো এমসিকিউ আমরা করেছি সেগুলো থেকেই সেই সংক্রান্ত এমসিকিউগুলো আজকের এই টাইপে পাবো। অর্থাৎ এখানে বহুপদী পাবো, বহুপদী অর্থাৎ একাধিক অপশন এখানে সঠিক হইতে পারে। টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত যতগুলো এমসিকিউ করা হয়েছে সেগুলোর মধ্য থেকে আজকের এই টাইপে আমরা এমসিকিউগুলো পাবো যেখানে একাধিক অপশন সঠিক উত্তর হইতে পারে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আচ্ছা, তো এখন দেখেন যে বিষয়ে 83 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো কোনো একটি অনুক্রমের nতম পদ un ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। তো সেই ক্ষেত্রে এই নিচের এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক এটা তারা জানতে চায়। যেমন প্রথম অপশনে বলা হলো 5তম পদ 2, এখানে nতম পদ দেওয়া, nতম পদ মানেই সাধারণ পদ, nতম পদ মানেই সাধারণ পদ, আর ওই সাধারণ পদকে ব্যবহার করে যে কোনো পদ নির্ণয় করা সম্ভব। আপনি 5তম পদ, 12তম পদ, 32তম পদ, 100তম পদ, যে কোনো পদ বের করে ফেলা সম্ভব। তো 5তম পদ বলছে, তাহলে ওই যে n দেখা যাচ্ছে ওই এনের জায়গাতে আমরা 5 বসাবো, তাহলেই আমাদের উত্তরটা চলে আসবে। আমরা যদি এখানে n এর জায়গাতে 5 বসাই তাহলে 5 আর 1 যোগ করলে হবে 6। কত হবে? 6 হবে। আচ্ছা ঠিক আছে, 6 হবে। তো এখানের মধ্যে তাহলে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6। তো আমরা জানি যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এই যে ভিত্তির এই মাইনাসটা উঠে যাবে, আর 1-এর পাওয়ার 6 হওয়াতে কোনো পরিবর্তন হবে না, 1 1ই থাকবে, শুধু এই মাইনাস চিহ্নটা উঠে যাবে পাওয়ারটা জোড় হওয়ার কারণে। তাহলে 1 প্লাস 1 তাহলে হয় 2, আমরা বলতে পারি 5তম পদ 2, এই তথ্যটা সঠিক, এই তথ্যটা কি সঠিক। আচ্ছা, তো এবার দেখেন দ্বিতীয়তে যেই তথ্যটা দেওয়া, এখানে বলা হলো 12তম পদ 12। দেখেন 12তম পদ, তাহলে আমরা n এর জায়গাতে 12 বসাবো, 12 আর 1 যোগ করলে 13, তাহলে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 13। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এই মাইনাসটা রয়ে যাবে, এটা উঠবে না, এটা থাকবে। তাহলে আমরা বলতে পারি প্লাসে মাইনাসে মাইনাস 1, তাহলে 0 হওয়ার কথা, 12তম পদ হবে 0, 12তম পদ হবে 0, কিন্তু এখানে বলছে 12তম পদ 12, এই তথ্যটা সঠিক না। এবার আমরা পরবর্তী অপশনে তাকাই। প্রথম 10টি পদের সমষ্টি 10। এই যে আমাদের এখানে যেই তথ্যটা দেওয়া আছে, একটা অনুক্রমের nতম পদ দেওয়া আছে, প্রথম 10টি পদের সমষ্টি 10। তো আসেন প্রথম 10টা পদ কি কি হবে আমরা আগে সেটা নিয়ে কথা বলি। প্রথম পদ কি হবে? প্রথম পদ, তাহলে প্রথম পদ আমরা এখানে n এর মান 1 দিব, যেহেতু আমি প্রথম পদ জানতে চাই, তাহলে n এর মান 1, 1 প্লাস 1 তাহলে 2, তাহলে আলটিমেটলি পাওয়ার হবে 2। তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে মাইনাসটা উঠে গেলে 1 প্লাস 1 তাহলে 2, তাহলে আমরা বলতে পারি প্রথম পদ 2। এবার চলেন দ্বিতীয় পদ বের করতে যাই। আমরা দ্বিতীয় পদ বের করতে গিয়ে আমরা এখানে n এর জায়গাতে 2 দিব, 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে পাওয়ার হচ্ছে বিজোড়, তাহলে মাইনাস থাকবে, তাহলে 1 মাইনাস 1 তাহলে 0, দ্বিতীয় পদ 0। এবার তৃতীয় পদ বের করব আমরা। তৃতীয় পদ বের করার জন্য n এর জায়গাতে 3 দিব, 3 প্লাস 1 তাহলে 4, তাহলে মাইনাসটা উঠে যাবে, 1 প্লাস 1 তাহলে 2। এবার চলেন চতুর্থ পদ বের করব। চতুর্থ পদ বের করার জন্য n এর জায়গাতে 4 দিব, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5, তাহলে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাস থাকবে, 1 মাইনাস 1 তাহলে 0। আমরা বলতে পারি ঘটনা ঘটবে 2, 0, 2, 0, 2, 0, এইভাবে করেই এখানে মানগুলো আসতে থাকবে অনবরত। প্রথমে 2, তারপরে 0, আবার 2, তারপরে আবার 0, তারপরে আবার 2, তারপরে আবার 0, এইভাবে করে আসবে। তো আমাদেরকে বললো প্রথম 10টা পদের সমষ্টি 10। আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন, প্রথম 10টা পদের মধ্যে তাহলে 2 থাকবে কয়বার? 2 থাকবে 5 বার। কয়বার থাকবে? 5 বার, কারণ এইভাবে করেই মানগুলো আসবে। তাহলে ওই হিসেবে 2, 2, 2 এইভাবে করে আমরা প্রথম 10টা পদের মধ্যে 5টা 2 পাবো। প্রথম 10টা পদের মধ্যে 5 বার আমরা 2 পাবো। তাহলে এই যে 5টা 2, তাহলে তাদেরকে যোগ করলে কত হয়? 10, তাই না? আমরা 2 পাবো কয়বার? 5 বার। ওকে ফাইন। আচ্ছা, এই প্রথম 10টা পদের মধ্যে আমরা শূন্য পাবো কয়বার? 5 বার।
প্রথম 10টা পদের মধ্যে শূন্য পাবো কয়বার? 5 বার। তাহলে আমরা বলতে পারি শূন্য পাবো 5 বার। আমরা গুণ করলাম। 2 পাবো 5 বার, তাহলে 2 কে 5 দিয়ে গুণ। শূন্য পাবো 5 বার, তাহলে শূন্যকে 5 দিয়ে গুণ। এবার আমরা যোগ করব, মানে ওই 10টা পদের 5টা 2 5টা শূন্য এবার যোগ করা হলো। তাহলে 10 যোগ 0, তাহলে আলটিমেটলি 10। আমরা বলতে পারি এখানে যেই অনুক্রমের কথা বলা হচ্ছে সেই অনুক্রমের প্রথম 10টি পদের সমষ্টি হলো 10। তাহলে এই 3 নম্বর তথ্যটা সঠিক। তাহলে আমরা দেখলাম 1 এবং 3 এই দুইটা তথ্য সঠিক। তো 1 ও 3 এখানে খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 84 নম্বর প্রশ্ন বলল কোনো একটি অনুক্রমের nতম পদ un ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তো এটা nতম পদ। এবার আমাদেরকে ঠিক আগের অঙ্কটার মতোই তো এখানে 3টা অপশন দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব। 5তম পদ, তাহলে আমরা ওই n এর জায়গাতে 5 বসাবো। n এর জায়গাতে যদি 5 বসাই তাহলে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাস থাকবে, তাহলে 4 প্লাসে মাইনাসে মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, তাহলে 5তম পদ 3, তথ্যটা সঠিক। এরপর দ্বিতীয়তে যেই তথ্যটা 8তম পদ ও 5তম পদের পার্থক্য 2, কথাটা একটু বোঝার চেষ্টা করি। 8তম পদ বের করব, 5তম পদ বের করব, এবার এই 2 পদের পার্থক্য 2, এই তথ্যটা কি সঠিক? আসেন একটু বের করি। 8তম পদ, তাহলে n এর মান 8, তার মানে পাওয়ার জোর, তাহলে মাইনাস উঠে যাবে, 4 প্লাস 1 তাহলে 5। 8তম পদ হচ্ছে 5। এবার আসেন 5তম পদ, n এর মান 5, তাহলে পাওয়ার বিজোড়, মাইনাস থাকবে, তাহলে 4 মাইনাস 1 অর্থাৎ 3, তাহলে 5তম পদ 3। 8তম পদ 5, 5তম পদ 3, বলা হলো পার্থক্য, তাহলে আমরা পার্থক্য মানে বিয়োগ, তাহলে পার্থক্য করলে 2 আসে। 8তম পদের মান 5তম পদের মান আমরা যদি পার্থক্য বের করি তাহলে 2 হয়, এই তথ্যটা সঠিক। এবার 3 নম্বর অপশনে বলছে প্রথম 6টি পদের সমষ্টি 24। প্রথম 6টি পদের সমষ্টি 24। আসেন প্রথম পদ কত একটু বের করি। n এর মান 1, মানে প্রথম পদ, তাহলে পাওয়ার বিজোড়, মাইনাস থাকবে, 4 মাইনাস 1 তাহলে 3। দ্বিতীয় পদ, তাহলে পাওয়ার জোর, মাইনাস উঠে যাবে, 4 প্লাস 1 তাহলে 5। তৃতীয় পদ পাওয়ার বিজোড়, মাইনাস থাকবে, 4 মাইনাস 1 তাহলে 3। চতুর্থ পদ পাওয়ার জোর, তাহলে মাইনাস উঠে যাবে, 4 প্লাস 1 তাহলে 5। আমরা বুঝলাম এখানের মধ্যে ওই আগের অঙ্কটার মতোই এখানের মধ্যে কি ধারাবাহিকতা থাকবে, এখানের মধ্যে 3 5 3 5 3 5 এইভাবে করেই আসতে থাকবে অনবরত। তো আমাদেরকে বলা হলো প্রথম 6টি পদ, কয়টি পদ? প্রথম 6টি পদ, 1 2 3 4 5 6, প্রথম 6টি পদের সমষ্টি বের করতে বলছে। খেয়াল করে দেখেন এখানের মধ্যে 3 বার 3 আছে, 3 আছে 3 বার, তাহলে গুণ করি। এখানে 5 আছে 3 বার, তাহলে 5 আছে 3 বার, গুণ করি। এবার সবাইকে যোগ করব আমরা, মানে 3টা 3 3টা 5, তাহলে 3টা 3-এ কত হয়, 3টা 5-এ কত হয়। এবার একত্র যোগ করে দিলে পুরো 6টার মান চলে আসবে। 3 3 9, 3 5 15, যোগ করলে হয় 24। কত হয়? 24। তাহলে আমরা বলতে পারি প্রথম 6টি পদের সমষ্টি 24, এই তথ্যটা সঠিক। তাহলে 3টা তথ্যই আমাদের এই অঙ্কের মধ্যে সঠিক আসলো। তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার, হ্যাঁ ঘ, অর্থাৎ 1 2 ও 3 তিনোটাই সঠিক। 85 নম্বর প্রশ্ন বলছে কোনো একটি অনুক্রমের nতম পদ 1/n²। nতম পদ un ইকুয়াল টু 1/n²। un মানে হচ্ছে 1/n²। পাশে এবার একটা তথ্য দেওয়া un গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -6। n এর মান হবে, এই যে 3টা অপশন দেওয়া আছে কোনটা কোনটা সঠিক। কি বলছে? nতম পদ un ইকুয়াল টু 1/n²। আবার পাশেই আবার বলছে un গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -6। তাহলে n এর মান কত হবে? n এর মান কত হবে? তো দেখেন যেই বিষয় আমি এখানে করে দেখাই, ওখানে তো বলা আছে un গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -6। আচ্ছা un মানে আবার আগেই জানানো হয়েছে, un মানে হলো 1/n²। un মানে হলো 1/n² গ্রেটার দেন
10⁻⁻6। আমরা জাস্ট un এর জায়গায় তার মানটা বসাইলাম। এবার আমরা যেই কাজটা করতে পারি 1/n² গ্রেটার দেন, পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে আপনারা সবাই জানেন একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, মাইনাসটা উঠে যাবে 10⁻6। পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 একটা ভাগ চিহ্ন, এবার মাইনাসটা বাদে বাকি সব বসবে নিচে। এবার আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে যদি আমরা এখানের মধ্যে বিপরীতকরণ করি, কি করি বিপরীতকরণ করি, অর্থাৎ লবটা হরে হরটা লবে চলে যাবে, তাহলে n² আর 1 যাবে নিচে, লেখার দরকার নাই। 10⁻6 উপরে 1 নিচে চলে যাবে, লেখার দরকার নেই। যখন আমরা বিপরীতকরণ করি তখন অসমতার চিহ্নটাও পরিবর্তন হয়ে যায়। তাহলে n² লেস দেন 10⁻6, n² লেস দেন 10⁻6। তো আমাদের অপশনে কিন্তু n² নাই, শুধুই n আছে, শুধুই কি আছে n আছে। তাহলে এই n²টাকে n এ রূপান্তর করতে হবে। কিভাবে করে করতে পারি সবাই প্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করি, কিভাবে করে আমরা রূপান্তর করতে পারি n এ। সেটা হচ্ছে n এর পাওয়ার হিসেবে 2 আছে, আমরা যদি এই পাওয়ারের সাথে 1/2 গুণ করি, হ্যাঁ আমার উদ্দেশ্য আমি n² এটাকে শুধু n এ রূপান্তর করব, n² আমি শুধু n এ রূপান্তর করব। কিভাবে করে করতে পারি, আমি এই যে পাওয়ার হিসেবে 2 আছে এই পাওয়ারের সাথে 1/2 গুণ করলাম, পাওয়ারের সাথে 1/2 গুণ করলাম, এতে করে কি হবে 2 2 কাটা যাবে। তো আপনি এই সাইডে যেমন 1/2 দিয়ে গুণ করছেন পাওয়ারকে, এই সাইডেও করতে হবে। অঙ্কের নিয়ম তো এক সাইডে করা যায় না, উভয় সাইডেই তো করতে হবে, তাই না? উভয় দিকেই তো গুণ করতে হবে। তাহলে আপনার দরকারে আপনি এই সাইডে করছেন, ওই সাইডে দরকার না হইলেও করতে হবে, কারণ এটা নিয়ম, অঙ্কের উভয় দিকে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে পাওয়ার 2কে 1/2 দ্বারা গুণ করলাম, এখানেও পাওয়ারকে 1/2 দ্বারা গুণ করলাম, চিহ্ন ঠিকই থাকবে, চিহ্ন ঠিক থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের থাকলো শুধু n, আর এখানে আমাদের থাকলো 10⁻3, 10⁻3। আমি একটু লেখাটা একটু এদিকে লিখে দেখাই, n² লেস দেন 10⁻6। আমরা এখানে n এর যেই পাওয়ারটা তার সাথে 1/2 গুণ করলাম, 10⁻6 পাওয়ারটার সাথে 1/2 গুণ করলাম, চিহ্ন পরিবর্তন হবে না। এই যে 2 2 কাটা, শুধু n থাকলো, এখানে 2 আর 6 কেটে 3, অর্থাৎ 10⁻3 থাকলো। তাহলে n লেস দেন 10³, n লেস দেন 10³। তাহলে আমরা দেখলাম, দেখেন যে বিষয়টা, তাহলে n লেস দেন 10³। তাহলে এখানে বলছে n গ্রেটার দেন 10³ না, এটা হয় নাই তো, এটা তো হয় নাই, আপনারা সবাই দেখলেন n গ্রেটার দেন 10³ তো আসে নাই, আসছে কি n লেস দেন 10³, n লেস দেন 10³ এটা আসছে, তাহলে এটা সঠিক। এবার 3 নম্বর অপশনে যাই, এখানে বলছে 1/n গ্রেটার দেন 1/10³। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এইমাত্র কি পাইছেন? এইমাত্র আমি যে এই এতক্ষণ যে লিখে দেখাইলাম, লাস্ট লাইনটাতে আমরা কি লিখছিলাম? n লেস দেন 10³ ঠিক কিনা? n লেস দেন 10³। আচ্ছা, আমি যদি এটাকে এখন উল্টাইয়া দিই, বিপরীতকরণ করি, তাহলে এই nটা উল্টাইয়া হবে 1/n, এই 10³ উল্টাইয়া হবে 1/10³ ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তাহলে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে এভাবে করে হয়ে যাবে 1/n গ্রেটার দেন 1/10³, 1/n গ্রেটার দেন 1/10³। তাহলে আমরা বলতে পারি যে 3 নম্বর অপশনটা সঠিক। আচ্ছা, এখন যেই বিষয়টা, তাহলে 3 নম্বর অপশনটা আমরা সঠিক পেলাম। এখন যেই তথ্যটা আপনাদেরকে একটু দিতে চাই সেটা হচ্ছে অসমতার চিহ্ন কখন পাল্টায় কখন পাল্টায় না। অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পাল্টায়। যখন আমরা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি এবং বিপরীতকরণ করি, এই 3 ক্ষেত্রে অসমতার চিহ্ন পরিবর্তন ঘটে। আমরা উভয় পক্ষকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলাম, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা উভয় পক্ষকে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলাম, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা উভয় পক্ষকে বিপরীতকরণ করলাম, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই 3 ক্ষেত্রে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, অন্য কোনো ক্ষেত্রে অসমতার চিহ্ন পরিবর্তন হবে না। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে 2 নম্বর তথ্য, 3 নম্বর তথ্য, এই 2টা তথ্য আমরা এখানে সঠিক পেয়েছি। তাহলে 2 ও 3 আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 2 ও 3 অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 86 নম্বর প্রশ্ন বলছে কোনো ধারার n-তম পদ ইকুয়াল টু 2 - -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 হলে
এর 11তম পদ, 20তম পদ, প্রথম 10 পদের সমষ্টি একই ক্যাটাগরির অঙ্ক এখানের মধ্যে। তো 11তম পদ, তাহলে আমরা ওই n এর জায়গাতে 11 বসাবো, তাহলে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা উঠবে না, তাহলে 2 মাইনাসে মাইনাসে +1 নিচে 2, তাহলে উপরে 3 নিচে 2, 11তম পদ 3/2, আমরা এটা সঠিক পেলাম। 11তম পদ 3/2 এটা সঠিক। এরপরে বলা হলো 20তম পদ হাফ। আচ্ছা, তাহলে n এর জায়গাতে আমরা 20 বসাবো, তাহলে পাওয়ার জোড় সংখ্যা মাইনাসটা উঠে যাবে, ভিতরের মাইনাস উঠবে, বাহিরেরটা তো উঠবে না, বাহিরেরটার সাথে তো ওই 20-এর সম্পর্ক নাই, তাহলে এই ভিতরের মাইনাসটা উঠে যাবে, তাহলে 2 মাইনাস ভিতরের 1 আর নিচে 2, তাহলে উপরে থাকে 1 নিচে 2, 20তম পদ হাফ, এটা সঠিক। তাহলে আমরা 2 নম্বর তথ্যটা সঠিক পেলাম। প্রথম 20 পদের সমষ্টি, প্রথম 10 পদের সমষ্টি 20, প্রথম 10 পদের সমষ্টি 20, তার মানে তারা বলতে চাইতেছে যে এখানে যেই nতম পদটা দেওয়া আছে কোনো একটা ধারার, তো এই ধারার প্রথম 10টা পদের সমষ্টি 20 হবে, প্রথম 10টা পদের সমষ্টি 20 হবে। আচ্ছা, আসেন তো আগে একটু পদগুলো একটু বের করার চেষ্টা করি, প্রথম কয়েকটা পদ একটু বের করি। প্রথম পদ যদি বের করি তাহলে n এর মান 1, তার মানে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা থাকবে, মাইনাসে মাইনাসে +2 + 1, তাহলে 3 নিচে 2, 3/2। আবার একটু বোঝার চেষ্টা করি, প্রথম পদ, তাহলে n এর মান 1, তার মানে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা উঠবে না, মাইনাসটা থাকবে, বাহিরে মাইনাস ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে +2 + 1 আর নিচে 2, তাহলে উপরে হবে 3 নিচে হবে 2, তাহলে প্রথম পদ 3/2। এবার আসেন দ্বিতীয় পদ বের করি, তাহলে n এর মান 2, তাহলে পাওয়ারটা জোর, তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে 2 - 1, তাহলে উপরে 1 নিচে 2, হাফ। এইভাবে করে আমরা দেখব এখানের মধ্যে পাওয়ার যখন বিজোড় তখন পদ বের হবে 3/2, পাওয়ার যখন জোর তখন পদ বের হবে 1/2, তাহলে এইভাবে করেই বের হতে থাকবে অনবরত। তো আমাদেরকে বলছে প্রথম 10 পদের সমষ্টি। আচ্ছা, আমি যদি প্রথম 10টা পদ বের করি তাহলে বলেন তো 3/2 আমরা কয়বার পাবো? আমরা যখন এরকম ধারাবাহিকভাবে 10টা পদ বের করব তাহলে আমরা 3/2 কয়বার পাবো, 1/2 কয়বার পাবো? আমরা 5 বার পাবো 3/2, 3/2 পাবো 5 বার, তাহলে আমরা 5 দিয়ে গুণ করলাম, তাহলে এই 5টা পদে কত হয় বের হয়ে যাবে। আমরা 1/2 পাবো 5 বার, 1/2 পাবো 5 বার, তাহলে আমরা 1/2 কে 5 দিয়ে গুণ দিব, তাহলে 1/2 এটা 5 বারে কত হয় সেটা বের হয়ে যাবে। তাহলে 3/2 5 বার, 1/2 5 বার, এবার একত্র করে ফেলবো। 3/2 5 বার হলে কত হয়, 1/2 5 বার হলে কত হয়, এবার একত্র করে দিব। তাহলে এখানে আসে 15/2 আর এখানে আসে 5/2, তাহলে উপরে 20 নিচে 2, অর্থাৎ আলটিমেটলি রেজাল্ট হয় 10। আমরা হরগুলোর লসাগু করলাম, উপরেগুলো লিখলাম, তাহলে রেজাল্ট হয় 10। তাহলে প্রথম 10 পদের সমষ্টি 10 হওয়ার কথা, প্রথম 10 পদের সমষ্টি 10 হওয়ার কথা, কিন্তু এখানে 20 দিছে, তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক না। তাহলে 1 আর 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে রয়েছে, আমরা সঠিক উত্তর পেলাম ক, 1 ও 2। 87 নম্বর প্রশ্ন বলছে 1,0,1,0, অনুক্রমটির সাধারণ পদ, 10তম পদ, প্রথম 15টি পদের সমষ্টি। আচ্ছা, সাধারণ পদ হচ্ছে এমন একটা পদ যেটাকে ব্যবহার করে ওই অনুক্রমের বা ওই ধারার যে কোনো পদ বের করে ফেলা সম্ভব। তো এখন আসেন আমরা এখানে মধ্যে যদি এখানে বলা আছে n বিলংস টু n, অর্থাৎ এই যে n দেখা যাচ্ছে ছোট হাতের n, এটা স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। তো আমরা যদি n এর মান এখানে মধ্যে 1 বসাই তাহলে 3 × 3, তাহলে পাওয়ার বিজোড়, তাহলে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 1 + 1 তাহলে 2, উপরে 2 নিচে 2, কাটাকাটি করলে 1, তাহলে প্রথম পদ 1, ওকে ফাইন। এবার দ্বিতীয় পদ, তাহলে n এর মান 2, 3 × 6, পাওয়ারটা জোর, মাইনাসটা উঠে যাবে, 1 - 1 তাহলে 0, 0/2, আলটিমেটলি রেজাল্ট 0। তাহলে আমরা দেখলাম যে এখানের মধ্যে বিজোড়তম পদ যাদেরকে আমরা বের করব তারা বের হবে 1, আর জোড়তম পদের যাদেরকে বের করব তারা হবে 0। আপনি যখন প্রথম পদ বের করবেন, তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম বিজোড়তম পদের বিজোড়তম স্থানের পদগুলো যখন বের করবেন তখন তারা বের হবে 1, আর আপনি যখন জোড়তম স্থানের পদগুলো বের করবেন তখন বের হবে 0। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই তথ্যটা সঠিক আছে, কারণ এখানের মধ্যে যে সাধারণ পদটা দেওয়া আছে
এইটাকে ব্যবহার করে এই মানগুলো পাওয়া যায়, এইটাকে ব্যবহার করে এই মানগুলো পাওয়া যায়, সুতরাং এটা সঠিক। এবার 10তম পদ শূন্য, তাহলে দেখেন 10তম পদ অর্থাৎ জোরতম পদ, এই যে 10তম মানে কি জোরতম পদ, তাহলে জোরতম পদ দেখেন এটা দ্বিতীয় পদ, এটা চতুর্থ পদ, তাহলে জোরতম পদ শূন্য, ইয়েস এটাও সঠিক। প্রথম 15টি পদের সমষ্টি 8, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে করতে করতে প্রথম 15টা পদের সমষ্টি 8, এটা কি সঠিক কিনা একটু চিন্তা করেন তো, সবাই একটু চিন্তা করেন। আমি যখন এইরকমভাবে ধারাবাহিকভাবে লিখতে থাকবো 1 0 1 0 1 0 এভাবে করতে করতে আমি 15টা পদ লিখব, তাহলে কয়টা 1 পাওয়া যাবে, কয়টা 0 পাওয়া যাবে একটু চিন্তা করেন। 15টা পদ বের করব, তাহলে কয়টা 1 পাওয়া যাবে, কয়টা 0 পাওয়া যাবে, সেটা হচ্ছে আমি যখন 15টা পদে যাব, যেহেতু এখানে 1 দিয়া আরম্ভ, কয় কি এখানে যেহেতু 1 দিয়ে আরম্ভ, তাহলে ওই 15টা পদের মধ্যে 1 বেশি বার থাকবে, 1 থাকবে 8 বার আর 0 থাকবে 7 বার। বলবেন কেমনে বুঝলাম, সেটা হচ্ছে 1 দিয়ে যেহেতু আরম্ভ, তাহলে বিজোড়তম স্থানগুলোতে 1 আছে। আপনাকে বলা হয়েছে 15টা পদ, যদি বলতো তারা 16টা পদ, 16টা পদ তাহলে আমরা বলতাম অর্ধেক অর্ধেক, আমরা বলতাম অর্ধেক অর্ধেক, 8টা পদ 1 8টা পদ 0, অর্ধেক অর্ধেক সমান সমান। কিন্তু এখানে বলছে 15টা পদ, বিজোড়তম পদ বলা হয়েছে 15টা পদ, তাহলে 15টা পদ, তাহলে 1 দিয়ে যেহেতু আরম্ভ, মানে প্রথম পদ যেহেতু 1, তাহলে প্রথম পদ 1, তৃতীয় পদ 1, পঞ্চম সপ্তম 15তম পদ 1। তাহলে এই যে প্রথম 15টি পদের সমষ্টি তারা জানতে চাইলাম, আমরা কি বুঝলাম যে 1 দিয়ে যেহেতু শুরু এবং বিজোড় সংখ্যক পদ, তাহলে আমরা 1টাকে বেশি বার পাবো, একটা বার বেশি পাবো, তাহলে 8 বার পাবো 1, 7 বার পাবো 0, তাহলে 8 বার 1 আর 7 বার 0 মিলে 15টা পদ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে 15টা পদের সমষ্টি তারা 8 বলছে, তথ্যটা কি সঠিক কিনা, সেটি হলো আমরা যেহেতু 8 বার 1 পাবো, 1 পাবো 8 বার, আচ্ছা 0 পাবো কয়বার, 0 পাবো 7 বার। তো এবার সবাইকে যোগ করে দিই, 8 বার 1 7 বার 0 একসঙ্গে যোগ করলে 15টা পদের সমষ্টি পাওয়া যাচ্ছে, তাহলে 8 প্লাস 0 অর্থাৎ 8। তাহলে আমরা বলতে পারি প্রথম 15টি পদের সমষ্টি 8, এই তথ্যটা সঠিক। তাহলে 3 নম্বর তথ্যটা আমরা সঠিক পেলাম। তাহলে আমরা কি দেখলাম, প্রথম তথ্য, দ্বিতীয় তথ্য, তৃতীয় তথ্য, তিনটা তথ্যই সঠিক। তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধান করব। 88 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো 2 4 8 16 ... এই অনুক্রমটির nতম পদ 2 টু দি পাওয়ার n, তো এটা সঠিক কিনা আমরা প্রথম পদ জানতে চাই, তাহলে n এর জায়গাতে 1 বসাবো, n এর জায়গাতে 1 বসাবো, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, ওকে ফাইন ঠিক আছে। দ্বিতীয় পদ জানতে চাই, n এর জায়গাতে 2 বসাবো, 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে। তৃতীয় পদ জানতে চাই, n এর জায়গাতে 3 বসাবো, 2 কিউব তাহলে 8, ঠিক আছে। তার মানে nতম পদ 2 টু দি পাওয়ার n, কারণ nতম পদকে ব্যবহার করে একটা ধারা বা অনুক্রমের যে কোনো পদ বের করা যায়। তাহলে 2 টু দি পাওয়ার n এটাকে ব্যবহার করে আমি প্রথম পদ বের করতে চাই, বের হয়েছে। দ্বিতীয় পদ বের করতে চাই, বের হয়েছে। তৃতীয় পদ বের হয়েছে এবং সব ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা সঠিক, এটা সঠিক। দ্বিতীয়তে বলা হলো সাধারণ অনুপাত 2। সাধারণ অনুপাত কিভাবে করে বের করা হয়, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করা হয়, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করা হয়, তাহলে 8কে 4 দ্বারা ভাগ করলে 2, ইয়েস। তাহলে সাধারণ অনুপাত 2 এটাও সঠিক। বলা হলো প্রথম 10টি পদের সমষ্টি 2046। দেখেন আমরা যেহেতু সাধারণ অনুপাত পেয়েছি, তার মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা। সাধারণ অনুপাত কখন বের হয়, গুণোত্তর ধারার ক্ষেত্রে, তাহলে এটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বের করার আবার সূত্র দুইটা, একটা হচ্ছে আর এর মান 1 এর চাইতে কম, ওই হিসাবে এক সূত্র, আর এর মান 1 এর চাইতে বেশি, ওই হিসাবে আরেক সূত্র, তাই না। তো এখানের মধ্যে সাধারণ অনুপাত 2 বের হয়েছে, আমরা আগেই দেখেছি। তাহলে সাধারণ অনুপাত 2 অর্থাৎ আর এর মান 2, তাহলে আর এর মান 1 এর চাইতে বড় বের হয়েছে, তাহলে সূত্র কি, তাহলে সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। যখন আর এর মান 1 এর চাইতে বেশি থাকে তখন সমষ্টি নির্ণয়ের সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। প্রথম পদ 2, আর এর মান 2, তারা বলেছে প্রথম 10টা পদ, তাহলে n এর মান 10 বিয়োগ 1, আর এর মান 2 মাইনাস 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, লেখার আর প্রয়োজন
নাই। এবার উপরের অংশটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে চাই। 2 টু দি পাওয়ার 10 তার মানে কত হয়? এই যে দেখেন আপনাদের সামনে ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 এর রেজাল্ট হচ্ছে 1024। রেজাল্ট কত? 1024। এখানে কি ছিল? 2 ইন্টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, এটা ছিল না? তাহলে 1024, 1024 বিয়োগ 1, তার মানে 2 গুণ 1023, কারণ 1024 থেকে 1 বিয়োগ 1023। 1023কে 2 দিয়ে গুণ, 1023কে 2 দিয়ে গুণ, তাহলে 2046। কত হয়? 2046। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই অঙ্কটাতে প্রথম 10টি পদের সমষ্টি 2046, এটাও সঠিক। তাহলে এই প্রশ্নটা 3টা অপশনই সঠিক বের হয়েছে। এই যে অনুক্রমটা দেওয়া, এই অনুক্রমের nতম পদ 2 টু দি পাওয়ার n, সাধারণ অনুপাত 2, প্রথম 10টি পদের সমষ্টি 2046, 3টা অপশনই এখানে সঠিক বের হয়েছে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলল অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, সেই ক্ষেত্রে 3টা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক? অনন্ত গুণোত্তর ধারা আর মডুলাস লেস দেন 1 হলে ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি হবে। এটা s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, এটা সঠিক। আমরা জানি অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে মানে অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টি যদি বের করতে হয় তাহলে r মডুলাস লেস দেন 1 হতে হয়, r মডুলাস লেস দেন 1 হতে হয়। তাহলে অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টি বের করতে হলে r মডুলাস লেস দেন 1 হতে হয়। আর r মডুলাস লেস দেন 1 যদি হয়েই যায় তাহলে অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক, 1 নম্বর তথ্যটা সঠিক। আচ্ছা ঠিক আছে। এরপরে দ্বিতীয় যেই তথ্য r মডুলাস গ্রেটার দেন 1, r মডুলাসের মান 1 এর চাইতে বড়, অসীম ধারার কোনো সমষ্টি নাই। হ্যাঁ, এই তথ্যটাও সঠিক, কারণ r মডুলাস লেস দেন 1 হলেই কেবলমাত্র অসীমতক সমষ্টি পাওয়া যাবে। অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে r মডুলাস লেস দেন 1 হলেই ধারাটার অসীমতক সমষ্টি পাওয়া যাবে। r মডুলাস গ্রেটার দেন 1 হলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে না, এটাই বলছে, অসীমতক সমষ্টি নাই। তাহলে তথ্যটা সঠিক। r ইকুয়াল টু মাইনাস 1 হলে ধারাটির nতম আংশিক সমষ্টি sn এর প্রান্তীয় মান পাওয়া যায় না, এই তথ্যটাও সঠিক, এই তথ্যটাও সঠিক। কেন এই তথ্যটা সঠিক? প্রান্তীয় মান মানে একদম শেষ পর্যন্ত, সর্বশেষে গিয়ে আমরা এটার যে থামবো, এটার যে রেজাল্ট বের করবো, যেহেতু এটা বলা হয়েছে অনন্ত গুণোত্তর ধারা, তারপরে এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো r এর মান যদি -1 হয় তাহলে ধারাটার nতম আংশিক সমষ্টি sn এর প্রান্তীয় মান পাওয়া যায় না, এই তথ্যটা সঠিক। কারণ তারা বলছে প্রথম পদ a, সবাই একটু খেয়াল করি, তারা বলছে প্রথম পদ a। তো এখন r এর মান যদি -1 হয় তাহলে প্রথম পদের সাথে r এর মান গুণ দিলে আমরা দ্বিতীয় পদ পাবো। কি পাবো? দ্বিতীয় পদ পাবো। তাহলে প্রথম পদের সাথে -1 গুণ দিলে দ্বিতীয় পদ -a। এবার দ্বিতীয় পদের সাথে আবার -1 গুণ দেন তাহলে +a। এবার আবার তৃতীয় পদের সাথে -1 গুণ দেন তাহলে চতুর্থ পদ -a। তাহলে এটা এইভাবে করে অনবরত চলতে থাকবে, +a -a +a -a +a -a, এটা চলতেই থাকবে চলতেই থাকবে এইভাবে করে, কোনো থামাথামি হবে না। তো যদি এটা যদি কোনো নাই থামে, এই মানগুলো যদি ঘুরে ফিরে ফেরত আসে তাহলে আমরা তো কোনো জায়গাতে থামতে পারবো না, একদম শেষ মান প্রান্তীয় মান আমরা পাবো না, কারণ অনবরত এই মানগুলোই পাওয়া যাবে, অনবরত এই মানগুলোই আসতে থাকবে, +a -a। দেখেন আপনি যদি প্রথম 2টা পদকে যোগ করেন তাহলে 0, যদি 3টা পদকে যোগ করেন তাহলে আবার পাবো আমরা কি a, যদি 4টা পদকে যোগ করেন তাহলে 0, আবার যদি 5টা পদকে যোগ করেন তাহলে আবার a। তার মানে আপনি 2টা পদকে যোগ করবেন একরকম রেজাল্ট, 3টাকে যোগ করেন আবার আরেক রকম রেজাল্ট, 4টাকে যোগ করেন একরকম রেজাল্ট, 5টাকে যোগ করেন আরেক রকমের রেজাল্ট। তাহলে দেখবেন অনবরত বারে বারে আপনি নির্দিষ্ট করে কোনো জায়গাতে থামতে পারতেছেন না, নির্দিষ্ট করে কোনো জায়গাতে থামতে পারতেছেন না। এই ঘটনাটা কখন ঘটতেছে? যখন r এর মান -1 হইতেছে, r এর মান -1 হলে এই ঘটনাটা ঘটে। তো এই জন্যই অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে
আর মডুলাস লেস দেন 1 হতে হয়, তাহলে আমরা যখন আর মডুলাস লেস দেন 1 হয় তখন অনন্ত গুণোত্তর ধারার প্রতিটা পদের মান আস্তে 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 কমতে থাকে। এখন যেই পদ যখন আর মডুলাস লেস দেন 1 হবে, পরের পদের মান একটু কমবে, পরের পদের মান আরও কমবে, পরের পদের মান আরও কমবে, এভাবে করে কমতে আশা করা যায় যে একদম সর্বশেষে গিয়ে এটা প্রায় 0 হয়ে যাবে। যেই পদে আমরা আসি সেখান থেকে আর এর মান যদি আর মডুলাস লেস দেন 1 যদি হয়, তাহলে এই মান আস্তে আস্তে কমতে এক পর্যায়ে প্রায় 0 হয়ে যাবে, অর্থাৎ এটা থামবে, আমরা প্রান্তীয় মান পাবো, এটা থামবে প্রায় 0, নির্দিষ্ট একটা জায়গাতে এটা গিয়ে থামবে, আশা করা যায় প্রায় লিমিটিং ভ্যালু প্রান্তীয় মান পাওয়া যাবে। কিন্তু যখন আর এর মান -1 একদম ফিক্সড, আর এর মান -1, তখন এটা দেখা যাবে যে এটা কোনো থামাথামি নাই, প্রথমবার এ পরের বার -a, প্রথমবার এ পরের বার -a, আবার +a। তাহলে আমরা যখন আর এর মান -1 পাবো তখন দেখা যাবে যে এই যে অনন্ত গুণোত্তর ধারাটা এটার শেষ হবে না, পদগুলো ঘুরে ফিরে এই পদগুলোই আসবে, একবার +a একবার -a, +a -a। তো এটা যদি নাই থামে তাহলে আমি এটার সমষ্টিটা বের করবো কিভাবে করে, ওই যে প্রান্তীয় মান একদম শেষের মান এটা পাওয়া যাবে না। এই জন্যই আর মডুলাস লেস দেন 1 হতে হয়, কারণ আর মডুলাস লেস দেন 1 মানে 1 এর চাইতে কম, যখন 1 এর চাইতে কম হয়, কারণ আমরা জানি যে আর এর মান দ্বারা একটা পদকে গুণ করে পরের পদ পাওয়া যায়, ওই পদকে আর এর মান দ্বারা গুণ করে পরের পদ পাওয়া যায়। তাহলে যখন আমরা এই আর মডুলাস লেস দেন 1 এর চাইতে কম এরকম মান পাবো, ওই আর এর মান দিয়ে যখন আমরা গুণ করব, পদগুলো ধারাবাহিকভাবে ছোট হতে থাকবে, আশা করা যায় এক পর্যায়ে একদম শেষে প্রান্তীয় মান 0 পাওয়া যাবে, প্রায় 0 প্রান্তীয় মান। কিন্তু যদি আর এর মান -1 হয় তখন দেখা যাবে যে এই পদগুলো ঘুরে ফিরে এগুলোই আসতেছে, মান তো কমতেছে না, ঘুরে ফিরে এরাই ফেরত আসতেছে, তাহলে প্রান্তীয় মানটা পাওয়া যাবে না। এই কথাটাই এখানে আমাদের বোঝানো হয়েছে। তাহলে এই 3টা অপশনই সঠিক। আর মডুলাস লেস দেন 1 হলে অসীমতর সমষ্টি পাওয়া যাবে a ডিভাইডেড বাই 1 - r। আর মডুলাস গ্রেটার দেন 1 হলে অসীম ধারাটার কোনো সমষ্টি নাই। r ইকুয়াল টু -1 হলে ধারাটির nতম আংশিক সমষ্টি Sn এর প্রান্তীয় মান বলছে, প্রান্তীয় মান মানে একদম শেষ, প্রান্তীয় মান পাওয়া যায় না। তাহলে 3টা অপশনই এখানের মধ্যে সঠিক। তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। একদম হুবহু একই রকমের প্রশ্ন, অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে আর মডুলাস লেস দেন 1 হলে S ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 - r, তথ্যটা সঠিক। ইনফিনিটি মানে এখানে অসীম। আর মডুলাস গ্রেটার দেন 1 হলে অসীম ধারার কোনো সমষ্টি নাই, সঠিক। আর ইকুয়াল টু -1 হলে Sn এর প্রান্তীয় মান পাওয়া যায় না, তথ্যটা সঠিক। কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই আশা করি, কারণ আগের প্রশ্নটাতে অনেক পরিমাণে ব্যাখ্যা দিয়েছি। তাহলে 3টা তথ্যই এখানের মধ্যে সঠিক পাওয়া গেল। তাহলে ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 91 নম্বর প্রশ্ন, একটা ধারা দেওয়া, সাধারণ অনুপাত 3। সাধারণ অনুপাত বের করতে হলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়, তাহলে 3 আসে, এটা সঠিক, কারণ তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও 3 আসে। nতম পদ 3 টু দি পাওয়ার n - 1। আসেন এটা সঠিক কিনা একটু মিলাই। প্রথম পদ তাহলে n এর মান 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 - 1, তাহলে 1 - 1 মানে 0, 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে প্রথম পদ 1। দ্বিতীয় পদ তাহলে n এর মান 2, 2 - 1 তাহলে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3, এখানের মধ্যে 3। তৃতীয় পদ n এর মান 3, 3 - 1 তাহলে 2, 3 স্কোয়ার মানে 9, সঠিক। তাহলে nতম পদ এটা সঠিক, 3 টু দি পাওয়ার n - 1 সঠিক। তৃতীয় তথ্য, প্রথম 7টি পদের সমষ্টি 1093। যেহেতু আমরা দেখেছি এটার সাধারণ অনুপাত বের হয়েছে, তাহলে এটা গুণোত্তর ধারার সমষ্টি কথাটা বললেই আমাকে তাকাইতে হয় আর এর মান কত, কারণ আর এর মানের উপরে নির্ভর করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর এর মান 1 এর চেয়ে কম হইলে এক সূত্র, আর এর মান 1 এর চেয়ে বড় হইলে আরেক সূত্র। তাহলে দেখেন এখানের মধ্যে nতম পদ 3 টু দি পাওয়ার n - 1 আর সাধারণ অনুপাত 3। তো এই যে সাধারণ অনুপাত 3 তার মানে আর এর মান 3, আর এর মান হচ্ছে 3। তো এখানের মধ্যে এই যে আর এর মান 3,
তাহলে এই যে আর এর মান 3 আমরা এখানে দেখলাম, তাহলে আর এর মান 1 এর চেয়ে কম নাকি বেশি ওটার উপরে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে আর এর মান 1 এর চেয়ে বেশি, সুতরাং এখানে আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করব? সমষ্টির সূত্র, সেটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে a মানে প্রথম পদ, তাহলে 1, আর মানে সাধারণ অনুপাত 3, তারা বলেছে 7টা পদ, তাহলে n এর মান 7 মাইনাস 1, আর এর মান 3 মাইনাস 1। ক্যালকুলেশনটা করে ফেলি, এই 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1। এটা এখন দেখার বিষয় যে 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1 কত হয়। তো 3 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 2187, 2187 হয়, 2187 হয়। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা কি পেয়েছিলাম 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1, আর নিচে পেয়েছিলাম 3 মাইনাস 1। তাহলে এখানের মধ্যে আমরা মান পেয়েছি 2187। তাহলে আমরা লিখতে পারি 2187 বিয়োগ 1 আর নিচে 2, তাহলে 2186 ভাগ 2, তাই না, ভাগ 2। 3 টু দি পাওয়ার 7 মানে হলো 2187 বিয়োগ 1 ভাগ 2, তাহলে 2186 ভাগ 2। তাহলে আমরা যদি 2186কে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 1000, এখানে তো হবে 50 আর হচ্ছে 43, তাহলে হচ্ছে 93, 1093। এখানে আমাদের প্রথম 7টি পদের সমষ্টি 1093 দেওয়া আছে, তাহলে এটা সঠিক উত্তর। তাহলে এখানে যেই ধারাটা দেওয়া তার সাধারণ অনুপাত 3, এটা সঠিক। n তম পদ 3 টু দি পাওয়ার n মাইনাস 1 সঠিক। প্রথম 7টি পদের সমষ্টি 1093, এই মতো এটা করে দেখাইলাম, এটাও সঠিক। তাহলে 3টা অপশনই এখানে সঠিক। তাহলে আমরা বলতে পারি ঘ অর্থাৎ 1 2 3 তিনটাই সঠিক। 92 নম্বর প্রশ্ন, ধারাটা দেওয়া আছে n তম পদ 3 টু দি পাওয়ার n, n এর মান 1 বসাইলে 3 হয়, n এর মান 2 বসাইলে 9 হয়, n এর মান 3 বসাইলে 27 হয়। তাহলে 1 নম্বর তথ্য সঠিক। দ্বিতীয় তথ্য, প্রথম n পদের সমষ্টি 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সঠিক কিনা আসলে আমরা এখন একটু চেক করে দেখি। এখানের মধ্যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে 3 আসে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও 3 আসে, তার মানে আর এর মান 3, আর এর মান 3। তো আর এর মান যেহেতু 3, এটা 1 এর চাইতে বড়, তাহলে আমরা ওই সূত্রটাই অ্যাপ্লাই করব। আর এর মান 1 এর চাইতে বড় হলে যেই সূত্রটা বের করে সমষ্টির ব্যবহার করা হয়, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। তাহলে আসলে আমরা অ্যাপ্লাই করি a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। a মানে প্রথম পদ, তাহলে 3, আর মানে অনুপাত, সেটাও বের হয়েছে 3, n সংখ্যক পদ, নির্দিষ্ট বলে নাই যে 7টা পদ 5টা পদ 3টা পদ বলে নাই, n সংখ্যক পদ, তাহলে n ই থাকবে মাইনাস 1, নিচে হবে 3 মাইনাস 1। তাহলে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, 3 মাইনাস 1 মানে কি 2। আচ্ছা আমি কি এটাকে তাহলে এইভাবে করে লিখতে পারি যে 3 এর নিচে 2, এইভাবে করে লিখলাম 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, লেখা যায় এইভাবে করে? এটা যায়, এটা কি তা না বলেন? কারণ এই যে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে গুণ আকারে আছে, আমি যদি গুণটা করেই দেই তাহলে এই অংশটা কি ওই লবের সাথে গুণ হবে না বলেন? এটা যেহেতু পাশে গুণ আকারে আছে, তাহলে এটা ওই লবের সাথে গুণ হবে। তখন আবার যেই লাও সেই কুদু, 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা বলতে পারি প্রথম n পদের সমষ্টি 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই তথ্যটা সঠিক। 3 নম্বর, অসীমতক সমষ্টি -3/2। কি বলছে? -3/2। যেহেতু এখানে মধ্যে আর এর মান আমরা পেয়েছি 3, আর এর মান পেয়েছি 3, অসীমতক সমষ্টি বের হইতে হইলে আর এর মানের উপর এটা ডিপেন্ড করে, আর মডুলাস লেস দেন 1 হতে হয়। আচ্ছা আর এর মান যদি 3 হয় তাহলে 3 মডুলাস লেস দেন 1, বলেন এটা কি সঠিক? না, এটা সঠিক না, কারণ আর মডুলাস এটা 1 এর চেয়ে ছোট হয় নাই তো, কারণ আর এর মান তো 3, আর এর মান কত 3, তাহলে এই মডুলাসের ভিতর থেকে কি বের হবে? 3 বের হবে। আচ্ছা 3 কি 1 এর চেয়ে ছোট? না। তাহলে আমরা জানি অসীমতক সমষ্টি পাইতে হইলে
আর মডুলাস লেস দেন 1 হতে হয় বাধ্যতামূলক, কিন্তু এখানে হয় নাই তো, আর মডুলাস লেস দেন 1 হয় নাই, তাহলে অসীমতক সমষ্টি নাই, কিন্তু তারা একটা অসীমতক সমষ্টি দিয়ে দিয়েছে, তাহলে এটা হয় নাই, এটা হবে না, এটা সম্ভব না। তাহলে আমরা বলতে পারি 3 নম্বর তথ্যটা সঠিক নয়। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে রয়েছে। 93 নম্বর প্রশ্ন, একটা ধারা দেওয়া, সাধারণ অনুপাত এখানে দেওয়া আছে। চলেন দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি। দ্বিতীয় পদ তাকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা। দ্বিতীয় পদ ভাগকে উল্টাইলে গুণ 32 উপরে উঠবে, 32 দ্বিগুণে 64, তাহলে -½ ইয়েস ঠিক আছে। তাহলে সাধারণ অনুপাত -½ অসীমতক সমষ্টি 1/48, এটা তো করে দেখা দরকার। অসীমতক সমষ্টি বের হইতে হলে আগে শর্ত কি, আর মডুলাস লেস দেন 1 হতে হয়। এই যে আর এর মান -½ এটাকে মডুলাসের মধ্যে যদি আপনি বসান তাহলে লেস দেন 1 হবে না? হ্যাঁ, কারণ মডুলাসের ভিতর থেকে মাইনাস বের হবে না, বের হবে শুধু হাফ, আর হাফ তো 1 এর চেয়ে কম, তাহলে আর মডুলাস লেস দেন 1 হয়েছে, অসীমতক সমষ্টি পাওয়া যাবে। চলেন আমরা অসীমতক সমষ্টিটা বের করি। অসীমতক সমষ্টির সূত্র কি, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। a মানে প্রথম পদ 1/32, 1 মাইনাস আর, আর মানে সাধারণ অনুপাত, এই যে -½ এবার একটু ক্যালকুলেশন করার পালা। উপরে 1/32, নিচে মাইনাসে মাইনাসে প্লাস 1/2, তাহলে উপরে 1/32 আর নিচে 3/2। আমি আর নিচের দিকে লিখলাম না, একটু এই দিকে লিখি, হ্যাঁ একটু এই দিকে লিখি। 1/32, এই যে ভাগ চিহ্নটা দেখতেছেন, ভাগকে উল্টাইলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে, 2 উপরে 3 নিচে। আবার একটু বোঝার চেষ্টা করি, 1/32 ভাগকে উল্টাইলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাবে, 3/2 এখন উল্টাইয়া 2/3, 16 দুগুণে 32, তাহলে আমরা বলতে পারি উপরে কিছু নাই মানে 1, আর 3 × 48, তাহলে 1/48, 1/48, তাহলে অসীমতক সমষ্টি 1/48, তথ্যটা সঠিক। দ্বিতীয় আংশিক সমষ্টি -1/64, এই যে দ্বিতীয় আংশিক সমষ্টি কথাটার মানে কি? কথাটার মানে হলো যে দুইটা পদের সমষ্টি আংশিক, এখানের মধ্যে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাটার সম্পূর্ণটার সমষ্টি বের করতে বলে নাই, বলছে দ্বিতীয় আংশিক সমষ্টি, তার মানে দ্বিতীয় পদ পর্যন্ত, প্রথম থেকে আরম্ভ করে দ্বিতীয় পদ পর্যন্ত এই দুইটা পদের সমষ্টি। যদি বলতো তৃতীয় আংশিক সমষ্টি, তার মানে 3 নম্বর পদ পর্যন্ত, প্রথম পদ থেকে 3 নম্বর পদ পর্যন্ত সমষ্টি। যদি বলতো পঞ্চম আংশিক সমষ্টি, তাহলে প্রথম পদ থেকে আরম্ভ করে পঞ্চম পদ পর্যন্ত সমষ্টি। ঠিক আছে, এই কথাটা দ্বারা এটা বোঝানো হয়। তাহলে বলছে দ্বিতীয় আংশিক সমষ্টি, তাহলে আমরা দুইটা পদকে সমষ্টি বের করব, দুইটা পদকে যোগ করব। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ, আসেন যোগ করি, প্রথম পদ দ্বিতীয় পদ যোগ করি, তাহলে 1/32 প্লাসে মাইনাসে মাইনাস 1/64, 32 আর 64 লসাগু করা যায় 64, 32 যায় 2 বার, 2 একে 2, 64 যায় 1 বার, 1 একে 1, তাহলে উপরে 1 নিচে 64, তাহলে 1/64। কিন্তু এখানে কি সামনে মাইনাস চিহ্ন আছে বলেন? আমরা যখন এই দুইটা পদকে যোগ করতে গেলাম, যোগফল বের হইছে 1/64, কিন্তু এখানে কি দিছে -1/64, সূক্ষ্ম একটা পরিবর্তন করছে, -1/64। এখন আমরা যদি 1/64 দেখে ঠাস করে টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু ভুল হবে, রেজাল্ট তো বের হইছে +1/64, কিন্তু এখানে লিখছে -1/64, ওই মাইনাস চিহ্নটার কারণে এই 3 নম্বর তথ্যটা ভুল হয়ে যাবে। তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক না, তাহলে সঠিক হচ্ছে 1 আর 2। সঠিক কোনটা? 1 আর 2, তাহলে এটা ক নম্বর অপশনে রয়েছে। 94 নম্বর প্রশ্ন। 94 নম্বর প্রশ্নতে একটা ধারা দেওয়া, যেখানে একই সংখ্যা বারে বারে আছে, তবে চিহ্ন পরিবর্তন, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, একই সংখ্যা বারে বারে শুধু চিহ্নটা পরিবর্তন হয়েছে। তো আমরা জানি যে যখন এরকম ধারা থাকে যে একই সংখ্যা বারে বারে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, তখন যেই কাজটা করতে হয় আমরা দেখব, জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে,
নাকি বিজোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। এটা খুবই সহজ। এরকম একটা টাইপও ছিল, ওই টাইপের মধ্যে অনেকগুলো অঙ্ক আমরা এরকম সমাধান করেছি, খুব মজাও লেগেছিল, তাই না? আচ্ছা, তো আমাদেরকে এই ধারাটা দিয়ে বলল সাধারণ পদ 3 × -1 হোল টু দি পাওয়ার n-1, এটা কি সঠিক কিনা। দেখেন প্রথম পদ বের করতে চাই, তাহলে n এর মান 1, তাহলে 1 - 1 তার মানে 0, তাহলে পাওয়ার যদি 0 হয় তাহলে পুরাটার মান 1, পাওয়ার যদি 0 হয় পুরাটার মান 1, তাহলে ওই 1কে যদি 3 দ্বারা গুণ করি 3 × 1 = 3, হ্যাঁ এটা বের হইল। এবার দ্বিতীয় পদ বের করতে চাই, তাহলে এখানে 2 বসাবো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাই থাকে, তাহলে -1ই থাকবে, 3 দিয়ে গুণ করলে -3, সঠিক। তৃতীয় পদ 3 - 1 তাহলে 2, মাইনাসটা উঠে যাবে, 3 × 1 = 3, তাহলে আমরা দেখলাম এটা সঠিক, তাহলে এটা সাধারণ পদ, এটা সাধারণ পদ, এটা সঠিক। এবার পরবর্তী অপশনটা 15তম পদ 3। আমরা জানি যখন এরকম ধারা দেওয়া থাকে যে একই সংখ্যা বারে বারে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমাদেরকে বললো 15তম পদ। দেখেন তো 15তম পদ মানে কি, বিজোড়তম পদ, তাই না? 15তম পদ তার মানে বিজোড়তম স্থানে আছে এমন একটা পদ। দেখেন এটা প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, তাহলে বিজোড়তম স্থানে আছে এমন পদ +3, বিজোড়তম স্থানে আছে এমন পদ +3, তাহলে 15তম পদ +3, এটা সঠিক। প্রথম 30 পদের সমষ্টি 0। যখন এরকম ধারা থাকবে তখন যদি জোড় সংখ্যক পদের সমষ্টি বলে তখন সেটা হয়ে যায় 0। যখন এরকম একই সংখ্যা বারে বারে আছে, শুধু চিহ্নটা পরিবর্তন, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, তখন জোড় সংখ্যক পদের সমষ্টি 0, এটা ফিক্সড। আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি প্রথম পদে যা থাকে তা, এটাও ফিক্সড। যেমন দেখেন প্রথম 30টা পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা 30টা পদের সমষ্টি, +3 - 3 কাটা, +3 - 3 কাটা, +3 - 3 কাটা, বাদ, এইভাবে করে করতে 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 30টা পদ আমরা দেখব শুধু শূন্যই পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না, কারণ সবই বাদ হবে, শুধু শূন্যই হইতে থাকবে, শূন্যই হইতে থাকবে। তাহলে 30টা পদের সমষ্টি 0। আবার যদি বলতো 31টা পদের সমষ্টি বের করো, 31টা পদ মানে বিজোড় সংখ্যক পদ, তাহলে দেখেন তখন কি হইতো, +3 - 3 বাদ, +3 - 3 বাদ, এইভাবে করে করতে 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 30টা পদ বাদ গেছে, একটা পদ রয়ে যাবে, একটা পদ রয়ে যাবে। তো এই জন্য দেখেন এখান থেকে আমি একটু দেখাই, ছোট্ট করে দেখাই, 3টা পদের সমষ্টি বের করো, তাহলে 3টা পদের সমষ্টি যদি বলে আমরা বলতে পারি +3 - 3 বাদ, প্রথম পদটা রয়ে গেল। আমাদেরকে যদি বলে 5টা পদের সমষ্টি বের করে, যে দেখেন 5টা পদ, তাহলে +3 - 3 +3 - 3, প্রথম পদটা রয়ে গেল। তাহলে এটা একদম সহজ জিনিস যে এরকম ধারা যখন থাকে জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বললে সেটা 0 ফিক্সড, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বললে প্রথম পদে যা থাকে সেটা উত্তর। আচ্ছা, তাহলে এখানে বলছে প্রথম 30 পদের সমষ্টি 0, তাহলে যেহেতু 30 পদ তার মানে জোড় সংখ্যক পদ, তাহলে রেজাল্ট 0 হবে, এটাও সঠিক। তাহলে 3 নাম্বার তথ্যটা এখানে আমাদের সঠিক বের হয়েছে, 2 নাম্বার তথ্যটাও সঠিক বের হয়েছে, 1 নাম্বারটাও সঠিক, তিনোটা অপশনই এখানে সঠিক। ঘ নাম্বার অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। 95 নাম্বার প্রশ্ন, একটা ধারা দেওয়া, ধারাটা গুণোত্তর ধারা। আসলেই আসুন দুটো চেক করি। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি। চলেন একটু ভাগ করে দেখি আমরা। দ্বিতীয় পদ 0.00032 ভাগ করব প্রথম পদ দ্বারা 0.032, 0.01, 0.01, ওকে ফাইন। এবার তৃতীয় পদের এখানে আসি, দশমিকের পরে 2 4 5, 5টা শূন্য, 0.12345, 5টা শূন্য দিলাম, তারপরে হচ্ছে 32 ভাগ, এবার দ্বিতীয় পদ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করতে হবে, 0.3032, 0.01। তাহলে আমরা কি দেখলাম, আমাদের এই অঙ্কের মধ্যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেই অনুপাত বের হয়েছে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও সেই একই অনুপাত বের হয়েছে। তাহলে এই ধারাটা গুণোত্তর ধারা, কারণ অনুপাত এখানে সমান হয়েছে। এরপরে ধারাটির সাধারণ অনুপাত 0.01, হ্যাঁ এটা সঠিক, আমরা এইমাত্র ক্যালকুলেট করলাম, আপনারা সবাই দেখলেন ধারাটির সাধারণ অনুপাত 0.01। এরপরে 3 নম্বর তথ্য, ধারাটির অসীমতক সমষ্টি 32 / 99, অর্থাৎ 99, এটা কি সঠিক কিনা।
অসীমতক সমষ্টি আমরা এইমাত্র আর এর মান বের করেছি 0.01। আর এর মান কত বের করেছি? 0.01। আচ্ছা 0.01 আমি যদি এটাকে মডুলাসের মধ্যে রাখি <1 হয় কি না? আর এর মান 0.01, এটা 1 এর চেয়ে ছোট। হ্যাঁ ঠিক আছে, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে চলেন আমরা অসীমতক সমষ্টিটা বের করি। সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে a হচ্ছে প্রথম পদ 0.032, 1 মাইনাস আর, আর এর মান 0.01, তাহলে উপরে 0.032 আর নিচে 0.99। এবার উপরে দশমিকের উপরে 3 ঘর আর নিচে দশমিক করে 2 ঘর, তাহলে উপরের দশমিক উঠানোর জন্য আমাদেরকে বেশি কষ্ট করতে হবে। সেটা হচ্ছে দশমিকের উপরে 3টা অঙ্ক থাকার কারণে 1000 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ, তাহলে উপরের দশমিকটা উঠবে। একই সঙ্গে ওই 1000 দিয়ে নিচেও গুণ করব, একই সংখ্যা দিয়ে উপরে নিচে দুই জায়গাতেই গুণ। তাহলে 1000 দিয়ে যদি উপরে গুণ করি শুধু 32, 1000 দিয়ে যদি নিচে গুণ করি তাহলে 990, কারণ এখানে 3টা শূন্য আছে, তাহলে দশমিক 3 ঘর ডানে যাবে, দশমিক 3 ঘর ডানে যাবে, তাহলে 990। তাহলে উপরে 32 নিচে 990, উপরে 32 নিচে 990, কিন্তু আমাদের এখানে 3 নম্বর অপশনে বলছে উপরে 32 নিচে 99, নিচে হওয়ার কথা কত? 990, কিন্তু এখানে কত দিচ্ছে? 99। তাহলে অসীমতক সমষ্টিটা হয় নাই, অসীমতক সমষ্টিটা হয় নাই, মানে তারা যে উত্তরটা দিছে এটা ঠিক না। এই ধারাটার অসীমতক সমষ্টি 32/99, এটা সঠিক না। 32/990 এটা হচ্ছে সঠিক। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর তথ্য সঠিক, এটা ক নম্বরে রয়েছে। 96 নম্বর যেই প্রশ্নটা, এখানের মধ্যে বলা হলো এ বি সি পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা। প্রত্যেকটা শব্দের অর্থ বোঝার চেষ্টা করি। এ বি সি পরপর মানে পাশাপাশি, ক্রমান্বয়ে নাকি ক্রমিক সিরিয়াল বাই সিরিয়াল, পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক তার মানে এই তিনোটাই ধনাত্মক, এরা কেউই ঋণাত্মক না। অখণ্ড মানে পূর্ণ সংখ্যা। অখণ্ড মানে কি? খণ্ড না, মানে দশমিক না, পূর্ণ সংখ্যা। অখণ্ড দ্বারা পূর্ণ সংখ্যাকে বোঝানো হচ্ছে। তাহলে এ বি সি পাশাপাশি থাকা 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার 3টা তথ্য দিছে, কোনটা কোনটা সঠিক আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা প্রথম যেই পদ তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলেই কি আমরা পরের পদটা পাই না? বলেন, আপনারা একটু বলেন। আপনি একটু সংখ্যা দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করেন, 1 2 3, একটু বোঝার জন্য। এই 1 এর সাথে যদি 1 যোগ করেন তাহলেই তো আপনি দ্বিতীয় পদটা পাবেন। আবার এই 3 থেকে যদি 1 মাইনাস করেন তাহলে তার আগের পদটা পাবেন নাকি? অর্থাৎ যে কোনো একটা পদের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পরের পদটা পাই, যে কোনো একটা পদ থেকে যদি 1 বিয়োগ করি ঠিক তার আগের পদটা পাই, ঠিক কি না? আচ্ছা তাহলে ওই হিসাবে আমাদের এখানে এ বি সি, আমি যদি এ এর সাথে 1 যোগ করি তাহলে আমি যেমন বি পাবো, আবার আমি যদি সি থেকে 1 বিয়োগ করি তাহলেও আমি বি পাবো। অর্থাৎ যে কোনো একটা পদের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে পরের পদটা পাওয়া যায়, যে কোনো একটা পদ থেকে যদি 1 বিয়োগ করা হয় ঠিক তার আগের পদটা পাওয়া যায়। তাহলে a + 1 = b, এই তথ্যটাও সঠিক। c - 1 = b, এই তথ্যটাও সঠিক। আশা করি আপনারা জিনিসটা ধরতে পারছেন। প্রথম পদের সাথে 1 যোগ করলে পরের পদটা পাওয়া যায়, তাহলে a + 1 = b। আবার এই যে এই পদটা থেকে যদি 1 বিয়োগ করি তাহলে তার আগের পদটা পাবো, তাহলে c - 1 = b, তথ্যটা সঠিক। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক, আমরা বুঝলাম। এবার বলছে b - a = c - b। আসলে এই জিনিসটা একটু বোঝার জন্য একটু সংখ্যা ধরে অঙ্কটা করি, তাহলে আপনারা খুব সহজে অঙ্কটা বুঝতে পারবেন। আপনি পরপর 3টা ধনাত্মক পূর্ণসংখ্যা ধরেন, শুধু এই অঙ্কটা করার জন্য পরপর 3টা ধনাত্মক পূর্ণসংখ্যা আপনি ধরে অঙ্কটা করে ফেলেন। সেটা হচ্ছে আপনি যদি বলেন যে a এর মান হচ্ছে 5, b এর মান 6, c এর মান 7 ধরেন, আমার আপত্তি নাই, শুধু শর্ত একটাই, পাশাপাশি থাকা 3টা পূর্ণসংখ্যা আপনি ধরেন। ওকে, এবার আসেন ওই শর্তটা মিলে কিনা আমরা একটু চেষ্টা করি। সেটা হচ্ছে এটা a, এটা b, এটা c। তাহলে তারা বললো b - a, তাহলে 6 - 5, এই যে এটা b এটা a, তাহলে b - a। তারা বললো c - b, c - b, ঠিক আছে, আমরা এটাকে a বলতেছি, এটাকে b বলতেছি, এটাকে c বলতেছি। তাহলে b - a, c - b, তাহলে কত হয়? 1, কত হয়? 1,
ও তার মানে সমান সমান, তার মানে সমান সমান, তাই না? যে বি থেকে যদি এ কে বিয়োগ করা হয় যেই রেজাল্ট আসবে, সি থেকে বি বিয়োগ করলে সেই একই রেজাল্ট আসবে। তাহলে তারা এটাই বলছে। আচ্ছা, তাহলে তাদের এই কথাটা সঠিক, তাদের এই কথাটা সঠিক। এবার যাই 3 নম্বরটাতে। এইমাত্র যে আপনি 3টা সংখ্যা ধরলেন না, ওইগুলো দিয়ে অঙ্কটা করে ফেলেন, কোনো সমস্যা হবে না, ওগুলো দিয়ে করে ফেলেন। সেটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি কোনটা 6, তাহলে 6 স্কোয়ার ইকুয়াল টু এ মানে 5 ইন্টু সি মানে 7 প্লাস 1, তাহলে 6 স্কোয়ার অর্থাৎ 36, 5 7 35, 1 যোগ করলে 36। ও তাহলে দুই পক্ষ সমান হয়ে গেছে। তো তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস 1, এই তথ্যটাও সঠিক, এই তথ্যটাও সঠিক। তাহলে আমরা দেখলাম, তাহলে এখানে যেহেতু বলছে এ বি সি, এই যে 3টা চলক দেওয়া, এরা হচ্ছে পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে এই 3টা তথ্যই আমরা সঠিক পেয়েছি। তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এমসিকিউ প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করলাম, এটা আমরা আমাদের ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে সমাধান করেছি। আশা করি আপনারা সবাই এই বইটি সংগ্রহ করে এমসিকিউ ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকবেন, যেহেতু এখানে টাইপ ভিত্তিক আকারে সাজানো আছে। প্র্যাকটিস করতে খুব 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 সুবিধা হবে এবং তাদের খুব ভালো হবে এই জিনিসটা। এবং এছাড়াও আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে একদম 100তে 100 উন্নীত করা। এজন্য সহায়ক বই ঠিক যেভাবে করে সাজানো গোছানো থাকা দরকার, যেই টপিকের পরে যেই টপিক থাকা দরকার, আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেভাবে করেই সাজানো হয়েছে। আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।